সকালবেলা ভোরে ট্রেন এসে হাজির হয়েছে। লতিকা দেবী প্ল্যাটফর্মের তিরপলের ছাউনির ভেতরে গরম গরম চা তৈরি করছিলেন। রোজ সকালবেলা তার স্বামী দীনেশবাবু কেতলিতে করে চা নিয়ে গিয়ে বিক্রি করে, কিন্তু দুদিন ধরে তার খুব জ্বর, তার উপরে এত ঠান্ডা আবহাওয়া। তাদের তিনজনের ঠিকমতো খাবার দাবার জোটে না, তার উপরে চিকিৎসা করাবেন কিভাবে? দারিদ্র পরিবার খুবই অসহায়ভাবে দিন কাটায়। শোনো, তুমি আজ আর বাইরে বেরিও না, এখন খুব ঠান্ডা পড়েছে। এমনিতেই আমাদের কাছে এত টাকা নেই যে আমরা তোমার চিকিৎসা করাবো, সেজন্য যতটা সম্ভব ঠান্ডার হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। আমি গরম গরম চা করেছি, তুমি একটু খেয়ে নাও। শোনা মা, তুই বাবার লক্ষ্য রাখ, আমি আর চা বিক্রি করতে যাব। ঠিক আছে মা, তুমি আমার এই চাদরটা ভালো করে জড়িয়ে তারপরে যাও। বাইরে খুব ঠান্ডা বাতাস বইছে, তোমার ঠান্ডা লেগে গেলে তারপর তো সমস্যার সীমা থাকবে না। সোনা তার গা থেকে চাদর খুলে তার মাকে দিয়ে দেয়। লতিকা দেবী চাদর গায়ে দিয়ে ট্রেনের কামরায় চা বিক্রি করতে থাকেন। সেখানে একটি নতুন বউ বসেছিল, আর লতিকা দেবী তার কাছে গিয়ে বলেন, চা চা, গরম চা। মা, ঠান্ডার সময় একটু গরম গরম চা খাও না, আমার হাতে চা তোমার খুব ভালো লাগবে। না না আন্টি, আমার চা লাগবে না, আমি ঠিক আছি। মাত্র 5 টাকা কাপ, 1 কাপ চা খাও না মা, সকাল থেকে বউনি হয়নি, তুমি একবার খেয়ে দেখো, খুব ভালো হয়েছে। আমার হাতের চা সবাই খুব প্রশংসা করে। আরে বাবা, আমি বলছি তো আমি চা খাবো না, আপনি কেন আমাকে বিরক্ত করছেন বলুন তো? আমি এসব স্টেশনের চা কফি কিছুই খাই না। জানি না কোথা থেকে কি জল নিয়ে এসে চা বানান না আপনারা। আমি এসব আনহেলদি জিনিসপত্র না খেয়ে নিজের শরীর খারাপ করতে চাই না। বিশ্বাস করো মা, আমি কোনো খারাপ জল দিয়ে এটাকে তৈরি করিনি, কলের টাটকা পরিষ্কার জল দিয়ে তৈরি করা চা, একবার খেয়ে তো দেখো। এই বুড়ি, এখান থেকে যা তো, তখন থেকে তোকে বলছি না, তুই বুঝতে পারছিস না? আমি এক্ষুনি রেলওয়ে পুলিশকে ডেকে তোকে এখান থেকে ভাগিয়ে দেবো নাকি? মীনাক্ষী এভাবে চিৎকার শুরু করে। লতিকা দেবী আর কিছুই বলে না এবং সেখান থেকে চলে যান। তখনই মীনাক্ষীর স্বামী দীপক সেখানে এসে তার রাগের কারণ জিজ্ঞাসা করে। আরে দেখো না, এই গরিব বুড়ি তখন থেকে চায়ের জন্য আমাকে জোর করছিল। আমি ভাবলাম গরিব মানুষ, তাই ভালোভাবে বারণ করছিলাম। শেষে দেখি মাথায় উঠে পড়েছে। তুমি বলো তো, এইসব নোংরা জায়গায় চা খাওয়া যায়? একটু জোরে চিৎকার করতে নেই, পালিয়েছে বুড়িটা। দীপক মীনাক্ষীকে শান্ত করে এবং তাকে নিয়ে স্টেশন থেকে নামে। ভিড়ের মধ্যে কিছুটা এগিয়ে যেতেই লতিকা দেবীর সঙ্গে দীপকের ধাক্কা লাগে এবং লতিকা দেবীর চায়ের কেতলি পড়ে যায়, যার ফলে সমস্ত চা নষ্ট হয়ে যায়। দীপক খুবই লজ্জিত হয়ে চায়ের কেটলি তুলে দেয়। লতিকা দেবী দেখে চমকে ওঠে, কারণ লতিকা দেবী আর কেউ নয়, তারই মা ছিল। বাবা দীপক, তুই এতদিন কোথায় ছিলিস বাবা? কতদিন পর তুই এসেছিস। তোর আশাই আশাই আমাদের কি অবস্থা হয়েছে দেখ। তোর বাবা অসুস্থ, সোনা একা সবকিছু সামলাচ্ছে। চল বাবা, এবার ফিরে চল, একবার গিয়ে দেখ আমাদের কি অবস্থা হয়েছে। এ কি দীপক, এই বুড়ি মানুষটা তোমার মা? আই ক্যান্ট বিলিভ ইট। এটা কি করে হতে পারে? এদেরকে দেখে তো গরিব ভিখারি বলে মনে হচ্ছে। তুমি এরকম, আর তোমার পরিবারের মানুষজন এরকম নাকি? ছি 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 ছি, আমি কোথায় এসে পড়লাম? দীপক মীনাক্ষীকে একটু ধমক দেয় এবং চুপ করায়। সে তার মাকে দেখে খুব কান্নাকাটি করে এবং তাদের অবস্থা কিভাবে এরকম হলো জানার চেষ্টা করে। লতিকা দেবী ছেলে বৌমা দুজনকে নিয়ে তাদের তিরপল ঘেরা বাড়িতে নিয়ে যায়। সেখানে দুর্দশা দেখে দীপকের পায়ের তলার মাটি সরে যায়। দুজনকে বসিয়ে লতিকা দেবী সোনাকে বলেন, সোনা, তোর বাবাকে ডেকে আন, দেখ কারা এসেছে। আমার দীপক ফিরে এসেছে, সঙ্গে নতুন বউ এসেছে। আমাদের এতদিনের প্রতীক্ষার অবসান হয়েছে রে। দাদা, দাদা তুই ফিরে এসেছিস? এতদিন কোথায় ছিলিস দাদা? তুই জানিস তুই চলে যাবার পর আমাদের কি অবস্থা হয়েছে? আমরা কত কষ্ট সহ্য করেছি। বাবাকে একবার দেখ, বাবার অবস্থা এবার কি হয়েছে দেখে যা। খুবই খারাপ হয়ে গেছে রে সবকিছু। তুই চলে গেলি আর একবার ফিরেও তাকালি না। এরপর লতিকা দেবী এবং সোনা এক এক করে তাদের অবস্থার ঘটনা বর্ণনা করে। আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা। দীপক পড়াশোনায় খুবই ভালো ছিল, সেজন্য নিজের ফিউচারের কথা ভেবে তার বাবা মার কাছে শহরে পড়তে যাওয়ার অনুমতি চায়। ছেলের মুখের দিকে তাকিয়ে দীনেশবাবু তাকে বারণ করতে পারে না। আমি সবই বুঝতে পারছি, তোমার ছেলে বড় হওয়ার স্বপ্ন দেখছে। ভালো জায়গায় পড়াশোনা করলে হয়তো সত্যি সত্যি কিছু বছর পর অনেক টাকা পয়সা রোজগার করতে পারবে। কিন্তু তুমি একবার ভেবে দেখো, ও পড়াশোনা করবে বলছে, তাতে করে কম করে হলে 30-40 লাখ টাকা খরচ আছে। আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ, তোমার দোকান আর এই বাড়িটুকুই আমাদের সম্বল। মানছি তোমার রোজগারে আমাদের ভালোভাবেই দিন কেটে যায়, কিন্তু 30-40 লাখ টাকা এভাবে কি করে আমরা দেবো বলো তো? হ্যাঁ বাবা, দাদা তো ইন্ডিয়াতে থেকেই পড়াশোনা করতে পারে। এখানে পড়াশোনা করলে অর্ধেক টাকাতেই সবকিছু হয়ে যাবে, কিন্তু দাদা বিদেশে যাবে বলছে।
সেখানে আমার মনে হয় না 40 লাখ টাকাতেও তার খরচটা মিটবে বলে। তুমি একবার ভালো করে ভাবলে চিন্তা করো। বারবার স্ত্রী এবং মেয়ে তাকে এসব করতে বারণ করে, কিন্তু ছেলের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে দীনেশবাবু একটি বড় অ্যামাউন্টের লোন নিয়ে নেন। ছেলেকে বিদেশ পাঠানোর পর প্রতি মাসে তাকে আলাদা করে টাকা দিতে হয়। এদিকে লোনের টাকা শোধ করা, সংসার চালানো, তার উপরে মেয়ের পড়াশোনা, এসব করে তাদের মাসে সব টাকা শেষ হয়ে যেত। তার উপরে ছেলের মাসের হাত খরচ দিতে হতো, তাদেরকে লোকজনের কাছে ধার করতে হয়। মা, দাদার ইমেল এসেছে, এই মাসে দাদা এক্সট্রা 45,000 টাকা চাইছে। ওদের নাকি কি সব ট্যুর আছে, না গেলে নাকি নম্বর কেটে নেবে। এই ছেলে তো আমাদেরকে সর্বশান্ত করেই তবে স্বস্তির নিঃশ্বাস নেবে। মানছি ওর পড়াশোনাটা খুব দরকার, কিন্তু ওরও তো একবার ভাবা উচিত এতগুলো টাকা আমরা কিভাবে জোগাড় করব। 2 মাস থেকে ব্যাংকের লোন দেওয়া হয়নি, এক্সট্রা করে প্রতি মাসে এতগুলো টাকা নিচ্ছে। তোর বিয়ের কয়েকটা গয়না বাদে সব গয়না আমরা বিক্রি করে ফেলেছি। এখন লোকজনের কাছে ধারও করা যাবে না। এই অবস্থায় আমি কোথায় এতগুলো টাকা পাবো বলতো? মা, এতদিন তো তুমি দাদাকে টাকা পাঠিয়েছো, 3.5 বছর কেটে গেছে, এখন আর 1 বছর বাকি। এই সবাই যদি এরকম করো তাহলে ওর এতদিনের পরিশ্রমটা মাটি হয়ে যাবে। মা, আমার বিয়ের গয়নাগুলো তুলে রেখে কি হবে বলতো? যদি বাড়ির লোকজন এত সমস্যায় থাকে তাহলে সেই গয়নার দাম কি? তুমি এক কাজ করো, তুমি ওই গয়নাগুলোকে বিক্রি করে দাদার 1 বছরের টাকাটা একসঙ্গে পাঠিয়ে দাও। ওর শেষ বছর ঝামেলা করো না মা। কিন্তু মা, তুই তো বুঝতে পারছিস না, ব্যাপারটা এতটুকু নয়। এদিকে ব্যাংকে লোনের সুদও দিন দিন বেড়েই চলেছে। তোর বিয়ের ব্যাপার আছে, সবকিছু দিয়ে আমরা যদি ভিকেরি হয়ে যায় তাহলে তোর বিয়ে দেব কি করে বলতো? ও মা, দাদা সেখানে সমস্যাই থাকবে, আর তুমি আমার বিয়ে নিয়ে চিন্তা করছো। তুমি দাদাকে টাকাগুলো দিয়ে দাও, বাদ বাকি পরে দেখা যাবে। লতিকা দেবী তাদের শেষ সম্বল গয়নাগুলোকে সব বিক্রি করে দেয়। কয়েকদিন পর দোকানের অবস্থাও খারাপ হয়ে ওঠে। সংসার খরচ, ব্যাংকের লোন এবং অন্যান্য খরচ তোলার মতো আয় আর হয় না। ব্যাংকের লোন বাদ পড়তে থাকে। কয়েক মাস পর ব্যাংক থেকে লোকজন এসে তাদের দোকান এবং বাড়ি সিল করে দেয়, যার ফলে পুরো পরিবারকে নিয়ে দীনেশবাবুকে পথে নামতে হয়। শীতের রাতে কাঁপতে কাঁপতে রেলওয়ে প্ল্যাটফর্মে এসে দাঁড়ান। মা, আমার ভীষণ ঠান্ডা লাগছে। এখন এখানে থাকা ছাড়া তো আর কোনো উপায় নেই। প্ল্যাটফর্মে কত লোকজন থাকে, আমরাও যদি এখানে চাদর বিছিয়ে কোনো রকমে কাটিয়ে নিই। হে উপরওয়ালা, আমাদের কি অবস্থা হয়েছে দেখো। এখন না খাবারের ঠিক আছে, না বসবাসের। ঠান্ডার রাতে এভাবে মেয়েকে নিয়ে আমরা পথে পথে ঘুরে বেড়াচ্ছি। জানি না কবে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। এভাবেই লতিকা দেবী, সোমা এবং দীনেশবাবু নিরুপায় হয়ে প্ল্যাটফর্মে তাদের আশ্রয় করে নেয়। তারপর থেকেই তারা সেখানেই বসবাস করে। দাদা, তুই চলে যাবার পর আমাদের সাথে এতগুলো ঘটনা ঘটে গেছে। পরিবারের লোকজনের কথা শুনে দীপক এবং মীনাক্ষীর চোখ থেকে জল চলে আসে। মীনাক্ষীর চোখ জলে ভরে ওঠে। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি না জেনে শুনে আপনাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি, কত অপমান করেছি, এমনকি এখানে এসে অনেক রকম কথা বলেছি। আমি জানতামই না যে আপনারা দীপকের জন্য এত বেশি স্যাক্রিফাইস করেছেন, আর ওর ভবিষ্যতের কথা ভেবে নিজেদের সব কিছুটা বিকিয়ে দিয়েছেন। শুধু আপনারা দুজনে নয়, সোনা যেটা করেছে সেটা তো কেউই করে না। নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে দাদার জন্য তার সমস্ত পুঁজি, তার গয়না, সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে। আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ সোনা। বৌদি, আমি যা করেছি সবকিছু আমার পরিবারের জন্যই করেছি, আর এখন থেকে তুমিও আমাদের পরিবারের অংশ। আমরা খুবই গরিব, অসহায়, কিন্তু বিশ্বাস করো আমাদের কাছে ভালোবাসার কোনো অভাব নেই। তুমি বসো, আমি তোমার জন্য খাবার করে আনছি। আমার হাতের খাবার খাবে তো বৌদি? কেন খাবো না সোনা, গরিব হলেও এটা আমার পরিবার। আজ থেকে তোমরা যেখানে থাকবে, যা খাবে, আমিও খুশি মনে সেখানেই থাকবো, তাই খাবো। সোনা, তুই আগে একটা থালায় একটু সিঁদুর আর হলুদ দে। আজ প্রথমবার ছেলের বউয়ের মুখ দেখলাম। আমি বৌমার আপ্যায়ন করি। নতুন বউয়ের আপ্যায়নের পর ননদ সোনা তার বৌদিকে খাবার করে দেয় এবং পুরো পরিবার মিলে সেদিনে খুব আনন্দের সঙ্গে খাবার খায়। মা, আপনার ছেলে না একটা ভালো চাকরি পেয়েছে, আর আমরা বেশ কিছুটা টাকা সঞ্চয়ও করেছি। ও বাড়ির খোঁজ করছে, বাড়ি পাওয়া গেলে আমরা সবাই মিলে সেখানে গিয়ে উঠবো। তার আগে বাবাকে আজকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে। চিন্তা করবেন না, বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তারপর বাড়িতে গিয়ে কিছুদিন পর আমরা সবাই মিলে সোনার বিয়ের জন্য গয়না তৈরি করব। আমি চাই আমার ননদের বিয়েতে কোনো রকমের কোনো কিছুর অভাব না থাকে। বৌমা, তোমরা দুজনে এসে গেছো, আমাদের আর কোনো চিন্তা নেই। এবার তোমরা যা বলবে আমরা সেরকমই শুনবো। তোমাদের যেটা ইচ্ছে তোমরা করো। বাবাকে কিভাবে লক্ষ্য রাখবে, বোনকে কিভাবে দেখবে, বাড়ি করবে, যা ভালো হয় তোমরাই করো।
দুদিন রেলওয়ে স্টেশনে কাটানোর পর সেখান থেকে কিছুটা দূরে দীপক একটি বড় বাড়ি কিনে ফেলে এবং তার পুরো পরিবারকে নিয়ে সেই বাড়িতে গিয়ে ওঠে। বাবা মার এবং বোনের এতদিনের পরিশ্রমের ফল দেখা দেয়। কয়েক মাস পর দীপক এবং মীনাক্ষী অনেক টাকা পয়সা খরচ করে ধুমধাম করে সোনার বিয়ে দেয়। এরপর পুরো পরিবার সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করতে থাকে। রমেনবাবু তার 5 মেয়ে রিঙ্কি, পিঙ্কি, সবিতা, কবিতা, মাধবী এবং স্ত্রী চন্দ্রাদেবীকে নিয়ে উদয়পুর নামক গ্রামে বাস করতেন। রমেনবাবুর পানের দোকান ছিল। ওই পান বিক্রি করেই খুব কষ্টের সঙ্গে তার সংসার চলে। তার উপরে মাথার উপরে 5টি মেয়েরই বিয়ের বয়স হয়ে গেছে, তাই তিনি চিন্তায় অস্থির হয়ে পড়েছেন। 5 মেয়েকে কিভাবে বিদায় দেবেন কিছুই রাস্তা খুঁজে পাচ্ছেন না, তাই তিনি ঈশ্বরের কাছে মনের দুঃখ প্রকাশ করছিলেন। হে উপরওয়ালা, তুমি আমার মনে সবই কথা বুঝতে পারো। আমার মনে সব চিন্তা দূর করে দাও ভগবান। আমার 5টা মেয়ে বিয়ের যোগ্য হয়ে গিয়েছে। যেখান থেকেই বিয়ের কথা আসছে তারা টাকা ছাড়া বিয়ে করতে চাইছে না। আমি কোথায় এত টাকা পাবো ঠাকুর? আমার 5টা মেয়ে যেই ঘরের বউ হবে সেই ঘরেই যেন লক্ষ্মী হয়ে থাকে। এ জগতে বাবা মারা লক্ষ্মী মেয়েকে মানুষ করে অন্যের ঘরে পাঠিয়ে দেয় তার ঘর আলো করার জন্য। আর যতগুলো বিয়ের খবর আসছে তারা টাকা ছাড়া কিছুই চেনে না। আমাদের মেয়ে মুখের উপর না বলে দিয়ে চলে যাচ্ছে। আমায় কিছু একটা পথ দেখাও ঈশ্বর। তুমি কন্যা সন্তান দিয়েছো, তোমাকে এর ব্যবস্থা করতে হবে, নাহলে তুমি গরিবের ঘরে আর কন্যা সন্তান দিও না। রমেনবাবু যখন এভাবেই বলছিলেন ঠিক সেই সময় দুর্গাদেবী বলেন, ঠাকুরের ঘরে এসেছেন, সেখানে মনের ইচ্ছা প্রকাশ করছেন। ঠাকুর আপনার মনের ইচ্ছা ঠিকই পূরণ করবেন। দেবী মা কাউকে খালি হাতে ফেরত দেয় না। যে যেমন চায় তাকে তেমনই বরদান করেন। পৃথিবীতে গরিব হতে নেই, গরিবদেরই বড় কষ্ট। ঠিকই বলেছেন। এই তো দেখুন না, আমি কত বড় কষ্টে আছি। যে বাপের ঘরেতে 5টা মেয়ে বিয়ের বয়স হয়ে গেল তাদের বিয়ে দিতে পারছে না, সেই বাপের কত যে চিন্তা কে আর বলতে পারবে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা আমি কথা বলবো আপনাকে। হ্যাঁ, কি বলুন না। আপনিও হয়তো বিয়ের কথা নিয়ে এসেছেন। আপনারই মতো যে কত বিয়ের কথা নিয়ে এসেছিল, তারপর আর কি শেষে মুখের উপর না করে দিয়ে চলে যায়। তাতে আমার ফুলের মতো মেয়েগুলো কষ্ট পায়। আরে আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমারও 5টা ছেলে আছে। আপনি চাইলে আপনার 5 মেয়ের সঙ্গে আমার 5 ছেলের বিয়ে দিতে পারেন। আমিও গরিব, তবে আমার কিছু চাই না। আপনি শুধু একটা বিয়ের কাপড় পরিয়ে পাঠালেই হবে। তবে কি আমার গরিব ঘরে আপনার 5 মেয়েই ভালো থাকবে। আমার 5টা ছেলে বড়ই ভালো ছেলে। ও তাই নাকি? এ তো খুব খুশির খবর। আমি এক্ষুনি বাড়িতে খবরটা দিচ্ছি। ওই গো শুনছো? ও রিঙ্কির মা, আরে সুখবর আছে, তাড়াতাড়ি বাইরে আসো। কি গো, কি হলো? এভাবে ছুটে ছুটে আসছো যে? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, হয়েছে তো বটেই। তোমার মেয়ের বিয়ের কথা হয়ে গেছে গো। তুমি তো গেলে মন্দিরে, সেখানে বিয়ের কথা কি করে ঠিক করে আসলে? ঠাকুর দেবতা তাহলে মুখ তুলে চেয়েছেন তোমার দিকে। এ সবই উপরওয়ালার ইচ্ছা। আমি মন্দিরে ঠাকুরের কাছে কান্নাকাটি করছিলাম, তখন এক ভদ্র মহিলা নাম লক্ষ্মী দেবী আমার কান্না শুনে উনি ওনার ছেলেদের প্রস্তাব দেন। আমি আর কি রাজি হয়ে গেলাম। তুমি তো ভালো করে জানো আমাদের কাছে নগদ টাকা দেওয়ার মতো কিছুই নেই। 5টা মেয়ে নগদ টাকা দেওয়া সম্ভব? আর উনি টাকা ছাড়াই বিয়ে দেবেন, শুধু একজোড়া কাপড় দিয়ে বিদায় করতে হবে। এ তো খুব ভালো কথা। ঈশ্বর ওনার মঙ্গল করুক। উনি যেন আমার 5 মেয়েকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারেন। আমাদের মেয়েরা লক্ষ্মী, যে ঘরে যাবে সেই ঘরের লোকজনরা খুবই সুখে শান্তিতে থাকবে। এরপর রিঙ্কি, পিঙ্কি, সবিতা, কবিতা ও মাধবীর দুর্গাদেবীর 5 ছেলে রমেন, সুখেন, নিতেন, ধীরেন ও সৌমেনের সঙ্গে বিয়ে হয়ে যায়। এরপর তারা শ্বশুরবাড়ি চলে যায়। এরপর দুর্গাদেবী তাদেরকে বরণ করে। এসো আমার লক্ষ্মীরা, একসঙ্গে আমার ঘরে এসো। আমার ঘর আলোই আলো হয়ে গিয়েছে। তোমরা এক এক করে আলতার থালায় পা দিয়ে এই ঘরে ঢুকে এসো। তবে হ্যাঁ, আগে রমেনের বউ রিঙ্কি, তারপর সুখেনের বউ পিঙ্কি, তারপর সবিতা, কবিতা, মাধবী। তারা 5 বোনই শাশুড়ির কথা মতো এক এক করে আলতায় পা ডুবিয়ে ঘরে ঢুকে যায়। এরপর খুব জোরে বৃষ্টি আসে। তখন দুর্গাদেবী বলেন, ওহ, এই বৃষ্টিটাকে এখনই আসতে মন গেল। এখন আমার নতুন বৌমারা ঘরে এসেছে আর এই বৃষ্টি আমাদের সঙ্গে শত্রুতা করছে।
চারিদিকে টপ টপ করে বৃষ্টি পড়ছে। এখন আমার বৌমারা কোথায় দাঁড়াবে? আসলে তাদের মাটির ঘর ছিল, সেজন্যই তাদের ছাদ খুবই কমজোর ছিল। বৃষ্টিতে মাটির ছাদ দিয়ে টপ টপ করে জল পড়ছিল, ঘরে ভর্তি জল হয়ে গিয়েছে। সেজন্য দুর্গাদেবী নিজেই জলগুলোকে সব মুছছিলেন। এমনই সময় বড় বউ রিঙ্কি বলে, আমাকে দিন মা, আমি মুছে দিচ্ছি। আমরা থাকতে আপনি কেন মুছতে যাবেন? আমাকে ছেড়ে দিন, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। না না, আমি মুছে দিচ্ছি। আজকে তোমাদেরকে মুছতে হবে না, তোমরা এখন নতুন বউ, সবে মাত্র এসেছো, যা করার কাল থেকে করবে। এখন আমিই মুছে নিচ্ছি। না মা, আমরা তো আছি, আপনি কেন মুছবেন? ছেড়ে দিন, আমরা মুছে নিচ্ছি। আমরা তো আপনার বৌমা, বৌমা থাকতে শাশুড়ি মা কেন মুছবেন? এটা কেমন কথা না? এরপর রিঙ্কি মুছতে মুছতে হঠাৎ বৃষ্টি আরো বেড়ে যায়। তখন দুর্গাদেবী বলেন, বৌমারা সব বাইরে চলো, রমেন সুখেন সবাই বাইরে চলে আয় বাবা। এত জোরে বৃষ্টি এই মাটির ছাদ রাখতে পারবে না, কোন মুহূর্তে ভেঙে মাথায় পড়ে যাবে। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়, চলো সবাই। এরপর সবাই মিলে বাইরে গাছের তলায় দাঁড়িয়ে থাকে। চোখের সামনেই ঘরটা সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে যায়। আজকে আমার সঙ্গে এরকম কেন হতে মন গেল? সবে মাত্র আমার বৌমারা ঘরে এসেছে, আর তারপরেই ঘর ছাড়া হয়ে গেল। এখন আমি কোথায় যাব নতুন বৌমাদেরকে নিয়ে? আর এই বৃষ্টিতেই বা এইভাবে কি করে সারা রাত কাটাবো? দুর্গাদেবী নতুন বৌমাদেরকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিল, সেজন্য তার খুবই খারাপ লাগছিল। তিনি নিজে কি করবেন বুঝতে পারছিলেন না। তখন রিঙ্কি ঠিক বুঝতে পারে এবং বলে, মা, আপনি চিন্তা করবেন না, আমাদের এসব অভ্যেস আছে। আমরা তো বাপের বাড়িতে গরিবের অবস্থাতেই কাটিয়েছি, আর এটা তো আমাদের শ্বশুর বাড়ি, মানে আমাদের নিজেদের ঘর। এটা আমাদেরকে মানিয়ে নিতেই হবে। এভাবেই সারা রাত কেটে যায়। তারপর সকালে চারিদিকে তাকিয়ে দেখে মাটির ঘরে ঘাসের গাছ ফুটে ভর্তি হয়ে গিয়েছে, যেটা দেখে পিঙ্কি বলে, এই এই দেখো দেখো, কেমন ঘাস ফুটে ভর্তি হয়ে গিয়েছে। এক রাতের মধ্যে ঘাস ফুটে যায়, এ কি করে সম্ভব? ঈশ্বর আমাদেরকে ইশারা দেখাচ্ছেন, তাই এই ঘাসগুলো ফুটেছে। এই ঘাসগুলো দিয়ে আমরা আমাদের ঘর বানাবো, ঘাসের ঘর। ঘাসের ঘর? শুধু ঘাস দিয়ে আবার ঘর করা যায়? সে কি করে সম্ভব বৌমা? প্রথমে কিছু মজবুত বাঁশ দিতে হবে, তার উপরে ঘাস দিয়ে চাপা দিতে হবে, আর চারিদিকে বাঁশের খুঁটি করে ঘাস দিয়ে ঘিরে দিতে হবে। ঠিক আছে, আমরা তাহলে জঙ্গলের দিকে গিয়ে দেখি ওখানে কিছু বাঁশ পাওয়া যায় নাকি। হ্যাঁ যাও, ততক্ষণ আমরা ঘাসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে জড়ো করছি, আর আরো কিছু ঘাস চারিদিক থেকে নিয়ে এসে জড়ো করছি। অনেক ঘাস লাগবে, চলো সবাই মিলে লেগে পড়ি, সময় নষ্ট করা যাবে না একদম। তারপর তারা সবাই মিলে ঘাসগুলোকে জড়ো করে চারিদিক থেকে আরো ঘাস নিয়ে এসে জড়ো করে। রমেনরা 5 ভাই জঙ্গল থেকে বাঁশ নিয়ে এসে হাজির হয়ে যায়। বাঁশগুলো খুঁটিতে করে লাগিয়ে তার উপরে চালের মতো করে ঘাসগুলোকে চাপিয়ে দেয়। এই অবস্থায় সারাদিন কেটে যায়। এরপর সন্ধ্যা নেমে আসে, তবুও কাজ কিছুটা বাকি রয়ে যায়। আজ এই পর্যন্তই থাক, সন্ধ্যা হয়ে গেছে, যা হবে কাল সকালে হবে, তখন ভালোভাবে মেরামত করে কমপ্লিট করে দেব। সারাদিন সকলেই পরিশ্রম করেছে, এখন একটু রেস্ট নিলেই ভালো হয়। তবে তার আগে কিছু খেয়ে নেওয়া যাক। কিন্তু কি খাবে? কিছুই তো নেই, কি করি এখন? এভাবে মানুষগুলোকে তো শুকিয়ে শুয়ে পড়তে বলতে পারি না। শাশুড়ি মাও তো মুখে একটাও দানা দেয়নি, মুখটা একেবারে শুকিয়ে গেছে, না খেলে আবার শরীর খারাপ করে যাবে। আমি এখন কি করব? এভাবেই ভাবতে ভাবতে পিঙ্কি আশপাশ থেকে কিছু ধার করে নিয়ে এসে সেদিনের মতো খাবার বানিয়ে সকলে খেয়ে নেয়। এই নিন মা, আগে আপনি খেয়ে নিন, আপনার মুখ একদম শুকিয়ে গেছে, না খেলে আপনার শরীর খারাপ করবে। একটু জল খাওয়ার মতো খেয়ে নিন, আমি পাশের বাড়ি থেকে চাল এনে একটু ম্যানেজ করে নিয়েছি। তারপর সবাই এক এক করে অল্প অল্প ভাত খেয়ে পেটটা কোনো রকমে ভরিয়ে নেয়। এভাবে এক এক করে সকলকে খাইয়ে দেয়, কিন্তু তাদের 5 বোনের আর খাওয়া হয় না, তারা না খেয়ে শুয়ে পড়ে। তখন রিঙ্কি বলে, যাই হোক, দুটো দুটো করেও হলেও খাওয়া হয়েছে, আমাদের নাইবা খাওয়া হলো। আমরা ঠিক শুকিয়ে রাত কাটিয়ে দিতে পারবো, তারপর যা হবে কাল সকালে দেখা যাবে। এভাবেই কোনো রকমের রাতটা কেটে যায়। এরপর সকাল হতেই সবাই মিলে কাজে লেগে যায়। রিঙ্কি বলে, যেটুকু বাকি আছে আমরা 5 বোন মিলে করে নেব, আপনারা সবাই মিলে একটু রেস্ট নিন। মা, আপনি একটু বিশ্রাম নিন, আর তোমরা 5 ভাই যাও, গিয়ে দেখো কিছু কাজের সন্ধান পাও কি। না হলে পেট চলবে কি করে? শুধু তো ঘরটা করলে হবে না, তার সঙ্গে পেটটাকেও তো চালাতে হবে। রিঙ্কির কথা শুনে রমেন সুখেন তারা 5 ভাই মিলে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে, আর এদিকে 5 বউ মিলে ঘরের কাজ কমপ্লিট করে ফেলে। তখন দুর্গাদেবী বলেন, এই তো আমার 5 বৌমা ঘর তৈরি করে ফেলেছে,
কত সুন্দর ঘর হয়েছে। আমরা আবার এই ঘরে সবাই মিলে একসঙ্গে থাকবো। চলো আমি আমার লক্ষ্মীদের আবার নতুন করে বরণ করে ঘরে তুলবো। তারপর দুর্গাদেবী তার 5 বৌমাকে আবারও বরণ করে নতুন করে ঘরে প্রবেশ করায়। তারপর সন্ধ্যা হলে তারা 5 ভাই কাজের জোগাড় করে ঘরে ফিরে আসে এবং তাদের নতুন ঘর দেখে তারা হতবাক হয়ে যায়। তখন রমেন বলে, বাহ, খুব সুন্দর লাগছে তো। এরকম সবুজ ঘাসের ঘর আগে কখনো দেখিনি। আমাদের মাটির ঘরের থেকে ভালো হয়েছে। যাও এখন কিছু খাবার করে নিয়ে আসো তো দেখি, সারাদিনটা কিছুই খাওয়া হয়নি। এরপর তারা 5 বউ মিলে খাবার করে নিয়ে আসে এবং তাদের স্বামীদেরকে খেতে দেয়। তাই দেখে দুর্গাদেবী খুবই খুশি হয়ে যান এবং বলেন, এতক্ষণে আমার ঘর বলে মানাচ্ছে। আজ আমার 5 বৌমা আমার 5 ছেলেকে দেখে খুব আনন্দ হচ্ছে। আমার মনটা পুরো ভরে গেল। তোমরা চিরকাল এভাবে সুখে শান্তিতে থেকো। তোমরা আমার ঘরের লক্ষ্মী। বিপদে যেভাবে তোমরা সবাই মিলে একজোট হয়ে এই ঘরটাকে বানালে আমি খুবই খুশি হয়েছি। এবার আমরা শান্তিতে থাকতে পারবো। যাদের ঘরে লক্ষ্মীর মতো এমন বউ রয়েছে তাদের কোনো সমস্যাই হার মানাতে পারবে না। আর ভগবান কষ্টের পরেই সুখ দেন। এরপর দুর্গাদেবী তার 5 ছেলে এবং 5 বৌমাদেরকে নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করতে থাকে।